সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি রাহুল কুমার মিস্ত্রি, প্রভাষক ইতিহাস বিভাগ, শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজ, শ্যামনগর সাতক্ষীরা। আমি এখন ক্লাস নেব একাদশ ও দ্বাদশ শ্রেণীর ইতিহাস প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় ইংরেজ উপনিবেশিক শাসন কোম্পানি আমল অধ্যায়ের যে টপিকটি নিয়ে আমি আলোচনা করব সেটা হলো নিয়ামক আইন বা রেগুলেটিং অ্যাক্ট 1773। অর্থাৎ 1773 সালে যে রেগুলেটিং অ্যাক্ট হয়েছিল সেই অ্যাক্টের বিষয় নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো নিয়ামক আইন বা রেগুলেটিং অ্যাক্ট 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট ভারতে ব্রিটিশ শাসন কাঠামো প্রবর্তনে একটি মাইলফলক হিসাবে বিবেচিত। অর্থাৎ ভারতবর্ষ কীভাবে শাসিত হবে তার একটা লিখিত যে আইন, সেটা ভারতের তদন্তীন সমস্যার সমাধানকল্পে ব্রিটিশ পার্লামেন্টের হস্তক্ষেপের ফল হলো রেগুলেটিং অ্যাক্ট। অর্থাৎ ভারতে যে বিভিন্ন সমস্যার তৎকালীন সময় সংঘটিত হচ্ছিল, এর আগে যে 76-এর মন্বন্তর ঘটে গেল, রাজস্ব ঠিকঠাকভাবে আদায় করা সম্ভব হচ্ছিল না, তারপরে তো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, চারিদিকে ডাকাতি খুন খারাপি শুরু হয়ে গেল। তো কীভাবে ভারতবর্ষকে তারা ঠিকভাবে শাসন করে? তখন ব্রিটিশ পার্লামেন্ট দেখলো যে একটা কোম্পানি তো ঠিকঠাকভাবে এই ভারতবর্ষটাকে শাসন করতে পারতেছে না, সেক্ষেত্রে তারা যে হস্তক্ষেপ করার মাধ্যমে একটা নতুন আইন করলো, সেটা হলো এই রেগুলেটিং অ্যাক্ট। যেহেতু এ আইনের মুখ্য উদ্দেশ্য ছিল কোম্পানির কার্যকলাপ নিয়ন্ত্রণ করা, সেহেতু এ আইন রেগুলেটিং বা নিয়ন্ত্রণ আইন নামে খ্যাত। অর্থাৎ কোম্পানি তার কাজ কতটুকু কী করতে পারবে সেইটা নিয়ন্ত্রণ করাই ছিল এই আইনের রাস্তা। এটা একটা, এই জন্য এই আইনের নাম হলো রেগুলেটিং অ্যাক্ট। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গঠনতন্ত্র ও কোম্পানির ভারতীয় সাম্রাজ্য সম্পর্কে এই আইন ছিল ব্রিটিশ পার্লামেন্ট ও কোম্পানি কর্তৃপক্ষের মধ্যে একটি আপোষমূলক ব্যবস্থা। এই আইন মোতাবেক সর্বপ্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানির কলকাতা ভিত্তিক কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ এই রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমেই কিন্তু প্রথম যে কলকাতা ভিত্তিক কেন্দ্রীয় সরকার সেটা প্রতিষ্ঠিত হলো। অর্থাৎ এই আইন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ পার্লামেন্ট ও ভারতীয়দের মধ্যে একটি আপোষনামা হিসাবে পরিচিত। তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড নর্থ এই আইনটি প্রণয়ন করেন। এজন্য আইনটির সংক্ষিপ্ত নাম দেওয়া হয় নর্থস রেগুলেটিং অ্যাক্ট। অর্থাৎ ওই প্রধানমন্ত্রীর নাম অনুসারে তার নামটা সামনে জুড়ে দেওয়া হয়। এই আইনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটি বাণিজ্যিক সংস্থা থেকে রাজনৈতিক সরকারে রূপান্তরিত হয়। অর্থাৎ এই রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমেই কিন্তু ব্রিটিশ পার্লামেন্ট স্বীকৃতি দিল যে তারা ভারতবর্ষ শাসন করবে এবং তারা একটা রাজনৈতিক সরকারে পরিণত হলো এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এখানে একজনের একটা উক্তি আছে, দেখো। এ প্রসঙ্গে মাইকেল এডওয়ার্ড তার ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থে বলেন, দিস অ্যাক্ট, মানে রেগুলেটিং অ্যাক্টের কথাই বলছে, মার্কড দ্য বিগিনিং অফ দ্য ডিক্লাইন অফ দ্য কোম্পানি অ্যাজ এ ট্রেডিং পাওয়ার। অর্থাৎ রেগুলেটিং আইন বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে কোম্পানির পতন সূচনা করে। এই আইন দ্বারা কোম্পানির ব্যাপারে ইংল্যান্ডের মন্ত্রীদের ক্ষমতা ও পৃষ্ঠপোষকতার সম্ভাবনাও পরিহার করা হয়। অর্থাৎ যে বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে আস্তে আস্তে একটা রাজনৈতিক প্রতিষ্ঠানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধাবিত হবে, তার একটা যে স্বীকৃতি বা আইনগত ভিত্তি হলো এই রেগুলেটিং অ্যাক্ট। তো রেগুলেটিং অ্যাক্টের বা এই যে আইন বা যে এই আইনের কতগুলো ধারা ছিল, সেই ধারাগুলো তোমরা দেখো। রেগুলেটিং অ্যাক্টে দুই খণ্ডে বিভক্ত করা হয়েছিল। একটা হলো প্রথম ছিল কোম্পানির গঠন সম্পর্কে। তো রেগুলেটিং অ্যাক্টের প্রথম অংশে বলা হয় যে কোম্পানির সকল অংশীদার এখন থেকে কোম্পানির সাধারণ সভায় ভোট দিতে পারবেন না। একমাত্র যাদের 1000 টাকা মূল্যের শেয়ার আছে তারা ভোট দিতে পারবেন। তোমরা এখন জানো যে সকল কোম্পানি সংগঠন থাকে, তাকে বহু শেয়ার থাকে। তো একজন ব্যক্তি মানে ক্ষুদ্র শেয়ারও কিনে কোম্পানির ক্ষুদ্র শেয়ার ক্রয় করতে পারে, অনেক বেশি শেয়ারও সে ক্রয় করতে পারে, কিন্তু এই কোম্পানির ভোট দিতে গেলে তার ন্যূনতম 1000 টাকা পরিমাণের শেয়ার থাকতে হবে। এটা 1773 সালের ঘটনা। বর্তমান 2021, তোমরা চিন্তা করে দেখো যে এত আগে যখন 1000 টাকা শেয়ার মূল্য ছিল, সেটা কিন্তু অনেক টাকা। বর্তমান সময়ের সাথে এটা তুলনা করা ঠিক হবে না। যাদের আরও বেশি মূল্যের শেয়ার আছে তারা শেয়ারের অনুপাতে একাধিক ভোট দিতে পারবেন। এর ফলে বেশি মূল্যের অর্থলগ্নিকারী শেয়ার হোল্ডারদের প্রাধান্য প্রতিষ্ঠা হয়। অর্থাৎ এখানে যে ব্যক্তি 2000 টাকা মূল্যের শেয়ার ক্রয় করছে তিনি 2টা ভোট দেবেন, 3000 টাকা ক্রয় করলে 3টা ভোট দেবেন। এভাবে তাহলে যার বেশি শেয়ার ক্রয় করছেন তার ভোটের দেওয়ার ক্ষমতাও বেশি, এটা স্বীকৃত হলো এই আইনের মাধ্যমে। শেয়ার হোল্ডারদের পক্ষে ভোট পরিচালক সভার সদস্যদের নির্বাচিত করার ব্যবস্থা করা হয়। তাহলে বলছে শেয়ার হোল্ডারদের ভোটে পরিচালক সভার সদস্য, পরিচালক সভার কারা সদস্য হবেন, যে
ডাইরেক্টিং যে বডি থাকে সেই বডির কারা মেম্বার হবেন সেটা কিন্তু এই যে ভোটের মাধ্যমে যেটা নির্বাচিত হওয়ার ব্যবস্থা করা হলো। সিদ্ধান্ত হয় ডাইরেক্টরগণ মাত্র 4 বছরের জন্য নির্বাচিত হবেন। ডাইরেক্টরদের সংখ্যা 24 করা হয় এবং তাদের 1/4 প্রতি বছর অবসর গ্রহণ করবেন। 1 বছর পর পর পুনরায় প্রার্থী হিসেবে নির্বাচিত হতে পারবেন। তাহলে বলছে এখানে সিদ্ধান্ত হলো যে এই ভোটের মাধ্যমে তারা 4 বছরের জন্য নির্বাচিত হবেন, অর্থাৎ প্রত্যেক পরিচালক এবং টোটাল পরিচালকের সংখ্যা হবে 24 এবং প্রত্যেকে 1/4 প্রতি বছর অবসর গ্রহণ, অর্থাৎ 6 জন করে প্রতি বছর অবসর গ্রহণ করবেন। আবার যে অবসর গ্রহণ করলেন তিনি 1 বছর বাদ দিয়ে, অর্থাৎ সেই বছরে তিনি আবার প্রার্থী হতে পারবেন না, একটা বছর বাদ দিয়ে পরের বার কিন্তু তিনি আবার এই প্রার্থী হয়ে আসতে পারবেন এবং ভোটে জিতলে তিনি আবার এই পরিচালক সভার সদস্য হতে পারবেন। ডাইরেক্টর সভা ভারতে কোম্পানির কাজকর্ম ও নীতি, বৈদেশিক নীতি, বাণিজ্য প্রভৃতি পরিচালনার চূড়ান্ত দায়িত্ব ক্ষমতা পায়। অর্থাৎ এই ডাইরেক্টর সভার সিদ্ধান্ত অনুযায়ী যে কোম্পানি কী কাজ করবে না করবে বা কোম্পানি কীভাবে পরিচালিত হবে এটা পুরো দায়িত্ব তারাই পায়। ডাইরেক্টর সভার সদস্য হিসেবে প্রার্থী হতে হলে ইংল্যান্ডে অন্তত 2 বছর একাধিক ক্রমে বাস করতে হবে বলা হয়। বলছে যে এই ডাইরেক্টর সভার সদস্য তারাই হবেন যারা ইংল্যান্ডে একটানা 2 বছর বসবাস করে আসছে, অর্থাৎ ইংল্যান্ডের নাগরিকদেরকেই এখানে প্রাধান্য দেওয়া হয়। ভারত থেকে প্রাপ্ত রাজস্ব সংক্রান্ত সকল প্রকার কাগজপত্র ব্রিটিশ ট্রেজারির নিকট এবং সামরিক বেসামরিক বিষয়ক যাবতীয় তথ্য ব্রিটিশ মন্ত্রিসভার নিকট পেশ করা ডাইরেক্টর সভার উপর বাধ্যতামূলক করা হয়। অর্থাৎ এই যে ডাইরেক্টর সভা এরাই কিন্তু যে কী পরিমাণ রাজস্ব আদায় করলে এবং তার যে ডকুমেন্টস আছে কাগজপত্র সেগুলো ব্রিটিশ যে ট্রেজারি অর্থাৎ ব্রিটিশ যে কোষাগার সরকারের যে ব্রিটিশ সরকারের যে কোষাগার আছে সেখানে তারা সকল তথ্য ব্রিটিশ মন্ত্রিসভার নিকট পেশ করবে, এটাকে একেবারে বাধ্যতামূলক করে দেওয়া হয়। এরপরে দ্বিতীয় যে এই রেগুলেটিং অ্যাক্টের দ্বিতীয় যে অংশ ছিল সেখানে বলা হয়েছিল ভারত শাসন কীভাবে হবে, অর্থাৎ আগের যে নিয়মগুলো ছিল এগুলো কিন্তু তার কোম্পানিকে মেনে চলার জন্য, অর্থাৎ কোম্পানির যে ডাইরেক্টররা হবেন বা তাদেরকে মেনে চলার জন্য এই আইনে বলা হয়। এবং দ্বিতীয় অংশটা হলো ভারত কীভাবে শাসিত হবে, ভারতকে কীভাবে শাসন করা হবে সে সম্পর্কে বলা হয়। কোম্পানির ভারতীয় সাম্রাজ্যের প্রশাসনের ভার গভর্নর জেনারেল এবং 4 সদস্য বিশিষ্ট কাউন্সিলের হাতে ন্যস্ত করা হয়। অর্থাৎ প্রশাসনের প্রধান যিনি থাকবেন তাকে বলছেন তিনি গভর্নর জেনারেল এবং এখানে 4 সদস্য একটি কাউন্সিলরও থাকবে এই গভর্নর জেনারেল নিচে আর কি। এই কাউন্সিলের নাম হবে সুপ্রিম কাউন্সিল বা ফোর্ট উইলিয়াম কাউন্সিল। এই কাউন্সিলের 4 জন সদস্য ডাইরেক্টরদের সবার সুপারিশ অনুযায়ী ইংল্যান্ডের রাজা কর্তৃক নিযুক্ত হবেন। ভবিষ্যৎ কর্মচারীদের নিয়োগের অধিকার কোম্পানির হাতেই ন্যস্ত থাকে। তাহলে এই ডাইরেক্টর যে সবাই এই যে 4 জন ডাইরেক্টর কীভাবে তারা হবেন, এই কোম্পানির যে যে পরিচালক সভা যেটা হলো তারা যা যে সুপারিশ করবে যে এই ব্যক্তিকে এখানে কাউন্সিলর করা হোক, সেই সুপারিশ অনুযায়ী ইংল্যান্ডের যে রাজা থাকবেন তিনি তৎকালীন সেই রাজা তাকে নিযুক্ত করবেন। কাউন্সিল সদস্যদের মেয়াদ ছিল 5 বছর। আর কাউন্সিলের সংখ্যাধিক্য ভোটে সকল বিষয়ের মীমাংসা ও কর্মনীতি গ্রহণ করা হবে। অর্থাৎ কাউন্সিলে এখানে একজন গভর্নর জেনারেল সহ 4 জন, তাহলে মোট হলো 5 জন। তো এখানে সংখ্যাধিক্য ভোট অর্থাৎ যে পক্ষে 3 জনের মত যাবে সেই পক্ষে তিনি গ্রহণ করা হবে। কোনো বিশেষ কাউন্সিলে 2 পক্ষের ভোট সমান হলে সেক্ষেত্রে গভর্নর তার অতীতে ভোট দিয়ে তা নিষ্পত্তি করবেন। অর্থাৎ প্রথম অবস্থা যেটা বলছে যে এই 4 জনের মধ্যে ভোটাভুটি হবে, যদি 2 জন করে হয়ে যায় তাহলে গভর্নর জেনারেল যে পক্ষে যাবেন সেটা বিবেচিত হবে। অন্যথায় এই 4 জনের মধ্যে যদি এমন হয় যে 4 জনের মধ্যে ভোট হচ্ছে 3 জন এক পক্ষে 1 জন এক পক্ষে, তাহলে 3 জন যে মত দেবেন সেই দিকেই সেই সিদ্ধান্তই গৃহীত হবে। এরপরে বলছে কলকাতা প্রেসিডেন্সির সামরিক ও বেসামরিক শাসনভার সপরিষদ গভর্নর জেনারেলের হাতে ন্যস্ত থাকবে। অর্থাৎ যে কলকাতা প্রেসিডেন্সি তৎকালীন সময়ের এর সকল ধরনের শাসনভার অর্থাৎ সামরিক এবং বেসামরিক যে গভর্নর জেনারেলদের হাতে ন্যস্ত থাকবে। অর্থাৎ যিনি একজন গভর্নর জেনারেল এবং তার যে 4 জন কাউন্সিলর আছেন তার হাতে এটা ন্যস্ত থাকবে। বিজিত রাজ্যের শাসনভার এবং বাংলা, বিহার, উড়িষ্যার রাজস্ব আদায়ের ভারও থাকবে গভর্নর জেনারেলের হাতে। তাহলে এই রাজস্ব আদায়ের ভারও কিন্তু গভর্নর জেনারেলের হাতেই থাকবে। যুদ্ধ ও শান্তি স্থাপনের ব্যাপারে অধস্থান প্রেসিডেন্সিগুলোর কার্যকলাপ তদারকি করার অধিকার
স্বপরিষদ গভর্নর জেনারেলকে দেওয়া হয়। স্বপরিষদ অর্থাৎ এই গভর্নর জেনারেল এবং তার পরিষদবর্গ যেটা ছিল তাকেই এই অধিকারটা দেওয়া হয়। রেগুলেটিং অ্যাক্ট অনুসারে ভারতে কোম্পানির প্রথম গভর্নর জেনারেল পদে নিযুক্ত হন ওয়ারেন হেস্টিংস। এখন থেকে তিনি আর শুধু গভর্নর নন, তিনি এখন গভর্নর জেনারেল, কিন্তু লর্ড ক্লাইভ কিন্তু শুধু গভর্নর ছিলেন। এছাড়া ক্লাভেরিং মনসন, বারওয়েল ও ফিলিপ ফ্রান্সিস পরিষদের প্রথম সদস্য নিযুক্ত হন। মাদ্রাস ও বোম্বাই প্রেসিডেন্সির মধ্যে একজন গভর্নর ও কাউন্সিলের ব্যবস্থা হয়। সাধারণ প্রশাসনের ব্যাপারে এ দুই প্রেসিডেন্সি ফোর্ট উইলিয়াম প্রেসিডেন্সি থেকে স্বতন্ত্র থাকবে বটে, কিন্তু যুদ্ধ ঘোষণা ও শান্তি স্থাপনের ব্যাপারে এই প্রেসিডেন্সি দুটিকে বাংলার গভর্নর জেনারেল ও কাউন্সিলরের অধীন রাখা হয়। তো এ পর্যায়ে দেখো রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী একজন প্রধান বিচারপতি অপর 3 জন সাধারণ বিচারপতিকে নিয়ে কলকাতার একটি সুপ্রিম কোর্ট স্থাপন করা হয়। তাহলে প্রধান বিচারপতি 1 জন, সাধারণ বিচারপতি 3 জন। আর স্যার এলিজা এমপে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন। সুষ্ঠু প্রশাসনের জন্য প্রয়োজনীয় আইন ও নিয়মকানুন প্রবর্তনের অধিকার গভর্নর জেনারেল কাউন্সিলকে দেওয়া হয়। অর্থাৎ কী আইন অনুযায়ী এখানে বিচার করা হবে সেটা ঠিক করবেন এই গভর্নর জেনারেল এবং তার যে কাউন্সিল সেটা। গভর্নর জেনারেল কাউন্সিলের সদস্য ও বিচারপতির জন্য উপযুক্ত বেতনের ব্যবস্থা হয়। কোম্পানির সকল কর্মচারী এই আদালতের এখতিয়ার ছিল। এই আদালতের কেউ সমান এখতিয়ার দেওয়া হয়। তাহলে বলছে যে কোম্পানির সকল কর্মচারী এই আদালতের এখতিয়ারে ছিল, অর্থাৎ কোম্পানির কর্মচারীরা যদি কোনো ভুল ত্রুটি বা অপরাধ করে সেক্ষেত্রে তাদের বিচার করার ক্ষমতাও কিন্তু এই আদালতের ছিল। এই আইনে বলা হয় ইংল্যান্ডের সরকারের দ্বারা নিযুক্ত কোনো ব্যক্তি বা কোম্পানি বা তার কর্মচারী প্রত্যক্ষ পরোক্ষভাবে ন্যায্য বেতন বা উপসত্ব ছাড়া কোনো উপঢৌকন দান পুরস্কার গ্রহণ করতে পারবেন না। অর্থাৎ এই যে কোম্পানির কর্মচারীদের যথেচ্ছ ব্যবসা বাণিজ্য বা তাদের দুর্নীতি, তাদের যে জোরপূর্বক অর্থ আদায়, এই সকল ব্যবস্থাগুলো বা এই দুর্নীতি কমানোর জন্য কিন্তু এই আইনে এই ধারাটা রাখা হয়। তো এই ছিল রেগুলেটিং অ্যাক্ট, কিন্তু এই রেগুলেটিং অ্যাক্টেরও কিছু ত্রুটি ছিল, কারণ কোনো কিছুই ত্রুটির ঊর্ধ্বে নয়। তো এই রেগুলেটিং অ্যাক্টের সমালোচনা বা ত্রুটি কী ছিল সেগুলো তোমরা একটু দেখো। রেগুলেটিং অ্যাক্ট দ্বারা আইন, বিচার ও কার্যনির্বাহ ক্ষমতাগুলো সুনির্দিষ্ট করা হয় এবং একটি নতুন প্রশাসনিক ব্যবস্থার ভিত্তি রচনা করা হয়, কিন্তু এই আইন ত্রুটিমুক্ত ছিল না। এই আইন একটা ভালো প্রয়াস ছিল যে কীভাবে তার শাসন ব্যবস্থা ঠিকঠাকভাবে করা যায়। এই ত্রুটি সম্পর্কে ইলবার্ট লিখেছেন, সুপ্রিম কোর্টের এলাকা বাংলার সরকারের সাথে কোর্টের সম্পর্ক এবং গভর্নর জেনারেল ও তার কাউন্সিলের প্রকৃত ক্ষমতা কর্তৃত্ব সম্পর্কে 1773 খ্রিস্টাব্দের আইন ছিল অস্পষ্ট ও দুর্বোধ্য। অর্থাৎ সুপ্রিম কোর্টের সাথে গভর্নর জেনারেলের কী ক্ষমতা থাকবে বা তার কাউন্সিলের কী ক্ষমতা থাকবে, অর্থাৎ এই কাউন্সিলর বা গভর্নর জেনারেল যদি কোনো দুর্নীতি করে বা কোনো অসদাচরণ করে তাদের বিচারের এখতিয়ার এই সুপ্রিম কোর্টের আছে কি না, বা এই সকল বিষয়গুলো কিন্তু পরিষ্কারভাবে পরিষ্কার করা হয়নি। রেগুলেটিং আইনের সমালোচনা করে বাউডেন রাউজ বলেন এই আইনের উদ্দেশ্য ছিল মহৎ, কিন্তু এর সৃষ্ট ব্যবস্থা ছিল ত্রুটিপূর্ণ। তিনি বলছেন যে এই আইনটা ভালো ছিল বা এর উদ্দেশ্য ছিল ভালো, যে ভারতবর্ষে কোম্পানির শাসনটাকে ব্রিটিশ সরকার অন্তত এটা চেয়েছিলেন যে তারা শাসন করবে, কিন্তু এটা একটা নিয়মতান্ত্রিকভাবে বিধিবদ্ধ ব্যবস্থা যেখানে দুর্নীতি কম হবে বা অনাচারগুলো কম হবে। কিন্তু তারা সেই উদ্দেশ্যটা ঠিক থাকলেও এই যে আইন সেটা কিন্তু সেই পরিপূর্ণভাবে করতে পারেননি। কোম্পানির উপর ব্রিটিশ মন্ত্রিসভা নিয়ন্ত্রণ ক্ষমতা, কোম্পানির কর্মচারীদের উপর ডাইরেক্টর সভা নিয়ন্ত্রণ ক্ষমতা এবং কাউন্সিলরদের উপর গভর্নর জেনারেলের নিয়ন্ত্রণ ক্ষমতা এই আইনে সুনির্দিষ্ট ছিল না। অর্থাৎ কে কার অধীন, কে কার কাছে জবাবদিহি করবে বা কে কাকে নিয়ন্ত্রণ করতে পারবে, এই বিষয়গুলো কিন্তু এই আইনে পুরোপুরি পরিষ্কার করা হয়নি। সর্বোপরি রেগুলেটিং অ্যাক্টের সমালোচনা বা ত্রুটি থাকা সত্ত্বেও এর গুরুত্ব অস্বীকার করা যায় না, কারণ এই রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমেই কিন্তু যে একটা আইন অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা বা কোম্পানি তার আইন অনুযায়ী ভারতবর্ষ শাসন করবে তার কিন্তু একটা ভিত্তি রচিত হয়। ভারত সম্বন্ধে ব্রিটিশ পার্লামেন্ট যেসব আইন রচনা করেছিল, রেগুলেটিং অ্যাক্ট ছিল তত সর্বপ্রথম। ব্রিটিশ শাসিত ভারতের জন্য এটি ছিল সর্বপ্রথম লিখিত সংবিধান। কোম্পানির ব্যাপারে পার্লামেন্টের হস্তক্ষেপের অধিকার ও কোম্পানির প্রশাসন পরিচালনা করার ব্যাপারে পার্লামেন্টের নিয়ন্ত্রণের অধিকার সর্বপ্রথম এই আইন দ্বারা স্বীকৃত হয়।
অর্থাৎ ব্রিটিশ পার্লামেন্ট যে কোম্পানির উপরে হস্তক্ষেপ করবে এবং পরিচালনার ব্যাপারে যে হস্তক্ষেপ করবে, এটা দ্বারা এই আইন দ্বারা এটাকে পুরোপুরি লিখিতভাবে স্বীকৃতি দেওয়া হয়। কোম্পানির হাত থেকে পার্লামেন্টের হাতে ক্ষমতা হস্তান্তরের এটি হলো প্রথম সূচনা, যা ব্যক্তি বিশেষের শাসনের পরিবর্তে গোষ্ঠী শাসনের প্রতিষ্ঠা করেছিল। অর্থাৎ এখন থেকে কোনো ব্যক্তি এককভাবে আর এই ভারতবর্ষের মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে ভারতবর্ষ শাসন করতে পারবে না। এখন একদল ব্যক্তি এই শাসন কার্য পরিচালনা করবেন। সেক্ষেত্রে একজন গভর্নর জেনারেল, তার অধীনস্থ কাউন্সিলররা এবং কোম্পানির ডাইরেক্টর সভাদের একটা ব্যাপার ছিল, এবং যে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হলো সেখানে কোম্পানি কর্মচারীদের অসদাচরণ বা অন্যদের অসদাচরণের বিচারের সম্মুখীন করার মোটামুটি একটা সুযোগ তৈরি হয়, যেটা বৃহৎ পরিসরে না হলেও একটা ব্যবস্থার মধ্যে আনার চেষ্টা করা হয়। তো এই ছিল রেগুলেটিং অ্যাক্ট বা নিয়ামক আইন। পরবর্তী ক্লাসে অন্য বিষয় সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। আজকের ক্লাস এই পর্যন্তই।